আসসালামু আলাইকুম। আমি সাদিয়া। আজকে আমি আমার জীবনের একটা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার জীবনের কাহিনীটা হলো খালা ভাগ্নে একসাথে প্রবাসে গিয়ে কিভাবে দেহ ব্যবসা করে কোটি টাকা ইনকাম করলাম। তো চলেন যাই, আমার গল্পটা শুরু থেকে শেষ অবধি আপনারা শুনে যাবে। হয়তো আমার গল্পের শুরুতে আপনারা খারাপ কিছুই মনে করতেছেন, তবে আমার জীবনের কাহিনীটা শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে। আমার খালা দীর্ঘ অনেক বছর ওমানে থাকতো। তো আমার খালা যে ওমানে থাকতো, আমার খালা ওমানে আমরা জানতাম বাসা বাড়ির কাজ করে। তো কখনো আমরা ভাবিনি আমার খালা অসৎ পথে খারাপ রাস্তায় টাকা কামায়। আসলে সবসময় আমাদের দেশ গ্রামের মানুষ বলতো যে যারা নাকি বিদেশ যায় তারা নাকি খারাপ কাজ করেই টাকা কামায়। আসলে এই সব জিনিসগুলা আমি, আমার ফ্যামিলি, আমরা কেউই ভাবতাম না। আর আপন খালা যে এই কাজ করবে সেটা আমরা কখনোই কল্পনাও করিনি। তো যাই হোক, আমার খালা দীর্ঘ 8 থেকে 9 বছর ধরে প্রবাস জীবন। 9 বছর পরে আমার খালা বাংলাদেশে যখন আসে, তখন আমার খালাকে আমি দেখি। আমি অনেক ছোটোবেলায় আমার খালাকে দেখছি, 9 বছর পরে খালাকে দেখলাম। তো খালা যখন আসলো, খালাকে এয়ারপোর্টে আমরা রিসিভ করতে যাই। খালা আসলো 1 মাসের ছুটিতে আমাদের বাংলাদেশে আসছিল। তো আসার পরে খালার সাথে আসলে সবসময় কথাবার্তা বলতাম ফোনে। এভাবে খালার সাথে অনেক ফ্রি, খালা ভাগ্নি। তো আসলে আমার খালাকে আমি সবসময় প্রশ্ন করতাম আমার খালা কি করে। আমার খালা সবসময় উত্তর দিত সে বাসাবাড়ির কাজ করে। তো যাই হোক, আমাদের বাড়িতে যখন আমার খালা আসলো, ছুটিতে আসছে 1 মাসে, সবার বাড়িতে বেড়াচ্ছে। তো আমাদের বাড়িতে আসলো। আসার পরে আমার মা আসলে অসুস্থ ছিল। আমার মার একটা কিডনিতে সমস্যা ছিল। আমার মা প্রতিদিন 1000-1200 টাকার ওষুধ লাগে। আর আমার বাবা, আমার কোনো ভাই নেই, আমরা 4 বোন। আসলে আমার মা চিন্তা করছিল যে ছেলের আশা করে করে আমরা 4টা বোন হয়েছি, কিন্তু আমার মার অনেক শখ ছিল আমাদের একটা ভাই হোক। কিন্তু আমাদের ভাই ভাই আমরা 4 বোন। তো এখন তো মাকে দেখার মতো কেউই নেই, আমি সবার বড় আর আমার 3 বোন ছোট। আমার বাবা যা ইনকাম করে, আমরা 4 বোন, আমার মা 5 জন। একটা মানুষের উপরে কখনো চলা যায় না। আমার বাবা দিন মজুরের কাজ করে, দিন হাজিরার কয় টাকাই পায়। আমার মার ডেলি 1000-1200 টাকার ওষুধ লাগে, কারণ আমার মার কিডনিতে সমস্যা। আমার মা যতদিন বাঁচবে ওষুধের উপরেই। আমার মা চিকিৎসা না করলে আমার মা বাঁচবে না। তো আমার খালা আমাকে চিন্তা করে আমার খালা আমাকে বলল যে দেখো, তোমাদের সংসারে আজকে হাল ধরার মতো কেউই নেই, কারণ তোমার বাবার আজকে কিছু হয়ে গেলে আর তোমাদের হাল ধরবে কে? তোমার ভাই নাই, তোমরা 4 বোন, আর তোমরা মেয়ে মানুষ, তোমরাই বা কী করবা? আমার বোন যতদিন বাইসা আছে এতদিন ওষুধের উপরেই বাইসা থাকবো। ওষুধ বন্ধ করে দিলে আমার বোন যখন তখন মারা যেতে পারে। তাহলে তোমাদের তো কিছু একটা করা দরকার। আমার বোনগুলা ছোট, লেখাপড়া করার মতো আমাদের সামর্থ্য হয়ে ওঠে না। ওই স্কুলে যায়, বেসরকারি স্কুল। আসলে বেসরকারি সরকারি স্কুল দুইটার মধ্যে 2 রকম, কারণ একটা টাকা দিয়ে পড়াতে হয়, একটা টাকা ছাড়া। তাই বলে কি খাতা কলম কি দিবে সরকার থেকে? তা তো দিবে না। এই খুঁটিনাটি করে সংসার চলতেই আছে। আমার খালা আমাকে বলল যে শোন, এই যে 9 বছর পরে বাংলাদেশে আসছি, এই 9 বছরে অনেক টাকা কামাইয়ে আসছি, আবার যাব। কারণ এখনই তো টাকা কামানোর সময়। এখন যদি আমি ইনকাম না করতে পারি, আজকে যদি তোর মার মতো আমারও অসুখ হয়, আমারও যদি চিকিৎসা করতে হয়, তখন আমাকে দেখবে কে? আমি যা কামাবো আমার এইগুলো দিয়েই সব কিছু সারা জীবন চলে যাবে। আমার ওই খালা বিয়ে করছিল, আমার খালু ছিল। তো আমার খালুকে জানি না কী কারণে ডিভোর্স দিচ্ছে। তাদের মাঝে বিচ্ছেদ হওয়ার পরে আমার খালা আর কি বিদেশ পাড়ি দেয়। তো আমার খালা চিন্তা ভাবনা যখন করলো আমাকে বিদেশ নিয়ে যাবে, আমার বাড়ি থেকেও সবাই রাজি হলো। কারণ সবাই বিশ্বাস করতো আমার খালাকে, যে আমার খালা
আমার জীবনে কোনো খারাপ কিছু আমার সাথে করবে না বা খারাপ পথে আমাকে দিবে না। আমার খারাপও চায় না। খালারা তো মায়ের মতো, তাই না? মা বলা যে কথা, খালা বলা ওই কথা। তো সবাই যখন রাজি হলো তখন খালা 1 মাসের ছুটিতে আসলে 1 মাসের মধ্যে সব কিছুই করলো। আমাদের যেখানে যা করা লাগে আমার খালা নিজে থেকেই সব কিছু করলো। 10 টাকাও আমার বাবা মা দেয়নি। তো এরপরে খালার ছুটি শেষ হলে আমাকে নিয়ে গেল, আমি খালার সাথে গেলাম। তো খালার সাথে যাওয়ার পরে খালা যে বাসায় কাজ করে ওই বাসায় আমাকে না নিয়ে খালা একটা বাসায় নিয়ে গেল। এই বাসাটা খালা ওই বাসায় ভাড়া থাকি। তো আমি বললাম যে খালা, তুমি যাদের বাসায় থাকো তারা তোমাকে রুম দেয় নাই, তুমি আলাদা টাকা রুম ভাড়া দিয়ে থাকো কেন? আমার খালা বলল যে আসলে আমি তো ছোটা কাজ করি, আমি তো আর একজনের কাজ করি না যে আমাকে তাদের বাসায় থাকতে দিবে। একজনে কাজ করে কোনো পত্তা নাই, একজনে কাজ করে টাকা ধরা যায় না। তা আমি তো সবার কাজই করি, এই কারণে আমার বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। তো মোটামুটি খালার রুমে আসলে অনেক জিনিসপত্র আছে, সুন্দর সুন্দর জিনিসপত্র, বাহিরের জিনিসপত্র তো এমনিই সুন্দর। মানে বাংলাদেশে একটা সংসারে যা থাকে আমার খালার কাছেও তাই আছে। সে 9 বছর বিদেশ থাকছে, সব কিছু করছে। তো এরপরে রাত হলো, রাত্রে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি যখন শুইলাম তো খালা আমার লগে শুইলো। কিছুক্ষণ পরে এসে দেখি দরজায় কে জানি নক করতেছি। তো খালা উঠলো, উঠার পরে একটা দেখলাম ছেলে মানুষ আসলো। তারপরে খালা তো রুমে বাতি লাইট অফ করা, কিন্তু একটা ছেলে মানুষ আসছে যে এটা বোঝা যাচ্ছে। তা আমি আর কথা বলি না, আমি চুপ করে শুয়ে আছি। ওই লোকটাকে খালা ঘরে আনলো, আনার পরে আমি খাটে শুয়ে আছি। এরপরে খালা দেখি নিচে বিছানা করতেছি, ফ্লোরে বিছানা করতেছে। আমি কই খালা ফ্লোরে বিছানা করে কেন? আমি আর কথা বললাম, চুপ করে খালি দেখতেছি। এরপরে দেখলাম ওই লোকটা আর খালা একসাথে নিচে শুইলো। শোয়ার পরেই তো বোঝেন কি হয়। তো এরপরে যখন খালা শুইলো, ওই লোকটা খালার সাথে শারীরিক সম্পর্ক করলো। করার পরে খালাকে টাকা দিয়ে চলে গেল। যখন ওই লোকটা চলে যায় তখন আমি খালাকে জিজ্ঞেস করলাম, খালা এই লোকটা কে? আর এই লোকটা তোমার কাছে আসলো, তুমি এই লোকটা নিয়ে নিচে শুইলা, বুঝলাম না। খালা বলল, বুঝতে হবে না, আমি তোরে সব বুঝাই বলবনি। একটু পরে আমার একটা লোক আইব, বুঝছো? অনেক টাকা পয়সার মালিক, এই দেশেরই। এই দেশের মানুষটা হাতে রাখলে লাখ লাখ টাকা কামানো যায়। হ্যাঁ, আমার খালা যে বাসায় থাকতো তার 3-4 বাসার পরেই ওই লোকটার ওইখানে বাড়ি। হ্যাঁ, ওইখানকারই। তো পরে ওই লোকটা আসবে বললো, খালা বললো যে ওকে একটু সময় দিস, ওনাকে দেখবি যে তোরা অনেক টাকা দিয়ে যাইব। তোরা যে টাকা দিয়ে যাইব বাংলাদেশের একদিনে মনে করো 40-50 হাজার টাকা। আমি বললো যে এগুলো সে আমার টাকা দিবে কেন এত টাকা? বললো যে বুঝোস না কি লেগে, তুই বড় হইছস, তুই এখন উপযুক্ত মাইয়া, তুই বুঝোস না, খালি একটু সময় দিবি। আমি বললাম যে সি খালা, তুমি এগুলো কী বলো? আর মানুষ বলতো যে বিদেশ গেলেই নাকি মানুষ খারাপ কাজ করে, তুমি না বাসা বাড়ির কাজ করো। কই আরে পাগল, বাসা বাড়ির কাজ করে কয় টাকা ইনকাম করা যায়? আমি যে কাজ করি এটা কাঁচা টাকা, প্রত্যেক দিনই টাকা। মনে করো এখানে স্বামীর সকমিতে টাকাও ইনকাম হয়। আর তুই ছোটো মোটো আসস, তোরে অনেকেই পছন্দ করবো, তোর টাকাও বেশি দিব। জীবনে টাকা কামা, টাকা কামালে দেখবি কত কিছু কিনতে পারবি, টাকায় পৃথিবী কেনা যায়। আর তোর টাকা হলে তোর পিছনে ফিরা তাকাইতে হইব না। এরপরে আমি রাজি হই না। খালা আমাকে অনেক রাগারাগি করে, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমাকে একটা থাপ্পড়ও মারে। মারার পরে আমার রুমে লোক আইনা দেয়। লোক আইনা দেওয়ার পরে আমার সাথে ওই লোকে আমারে দিয়ে কাজ করায়। কাজ করানোর পরে টাকা পয়সা যা আছে সব খালার কাছে দেয়। এমনও সময় গেছে আমার জীবনে, আমরা খালা বাগনি একই রুমে, হয়তো খালা নিচে আমি ওই খাটে, একসাথেই একই রুমে 2 জন পুরুষ মানুষ, আমরা 2 জন মহিলা মানুষ। এভাবে খালার নেশায় পড়ে আমি জীবনে বহুত টাকা ইনকাম করেছি। কাঁচা টাকা তো প্রতিদিনই 2-4-5টা 10টা করে আসতো, মোটা টাকা দিয়ে যাইতো, ভালোই লাগতো। তখন আসলে নিজের মান সম্মান, নিজের সব কিছু যে হারাচ্ছি এই দিকে ভাবনা ছিল না। তখন ভাবনা ছিল টাকার নেশা, আমার মাকে সুস্থ করতে হবে। সব কিছু চিন্তা ভাবনা করে টাকার পিছে ছুটে লাখ লাখ টাকা কামিয়েছি জীবনে।
বছর দুয়েক পরে বাংলাদেশ আসলাম। যখন অনেক টাকা কামিয়েছি তখন মাও সুস্থ, সবাই সুস্থ, বোনেরাও লেখাপড়া করতেছে, সংসারও সুন্দর হয়ে গেছে। বাবার বাড়ি ছিল আগে মাটির, এখন হয়ে গেছে বিল্ডিং। এরপরে বিয়ের প্রস্তাবের জন্য মা বাবা ছেলে খুঁজতে থাকে। কিন্তু যখনই শোনে যে প্রবাস থেকে আসছি, প্রবাস 2 বছর থাইকা এত কিছু করছি, এত টাকা পয়সা হয়েছে, বাড়ি হয়েছে, সবাই ভালো থাকতেছে, খাইতেছে, আসলে এগুলা মানুষে অন্য মাইন্ডে নিয়ে গেছে যে একটা মেয়ে মানুষের পক্ষে এই 2 বছরে এত কিছু করা কিভাবে সম্ভব। সে ভালো রাস্তায় কামায়নি, সে খারাপ রাস্তায় কামিয়েছে, যার কারণে আজকে তার এত কিছু। আমার কোনো জায়গা থেকে ভালো ঘর আসে না, আসলেও কেউ আমার দেখার পরে পছন্দ করে না। আসলে যখনই আসে তখনই আমার বিয়ের ঘর ভাঙ্গা যায়, কেউ রাজি হয় না, সবাই আমাকে খারাপ জানে। আসলে আমি তখন চিন্তা করছি টাকা, আর এখন চিন্তা করি সম্মান। কিন্তু যে টাকার পিছে ঘুরে আমি আমার সম্মান নষ্ট করছি, ওই টাকা তো এখন আমার সম্মান ফিরিয়ে দিতে পারতেছে না। এই টাকায় গিয়ে আমাকে এখন সব কিছু দিতে পারতেছে, ভালো সংসার, ভালো স্বামী দিতে পারতেছে না। আসলে মানুষ টাকার লোভে পড়ে নিজের দেহ ব্যবসা করে জীবনে যে বড় একটা ভুল করে সেটা আমি নিজে প্রমাণ। তো বোনেরা, যাদের বিয়ে হয়নি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, কখনো লোভে পড়ে, টাকার লোভে পড়ে নিজের দেহ বিক্রি করবেন না। কারণ দেহর এত দাম, সেটা একবার হারিয়ে গেলে কোটি টাকা দিয়েও সেটার ফেরত পাওয়া যায় না। তো আমার গল্পটা আশা করি সবাই বুঝতে পারছেন। আমার গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।